আহ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইনোসেন্ট জনগণ থেকে সাবরিনা আছি আপনাদের সাথে। কি অবস্থা, কেমন আছেন সবাই? উম, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে জয়েন হয়ে গেছেন। একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আহ রুহুল আমিন ভাইয়া বলছেন অবশ্যই শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আলম প্রবাসী ভাইয়া, হ্যালো আপু, হ্যালো ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন সবাই, কেমন আছেন? রাফিউল ইসলাম খোকন ভাইয়া বলেছেন আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। কেমন আছেন সবাই, কেমন আছেন? এনামুল হক সানি ভাইয়া বলেছেন সব ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছি ক্লিয়ার। রামিন দেওয়ান ভাইয়া, আমি ভালো আছি ভাইয়া। আপনারা কেমন আছেন? সবাই কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছেন রেজাউল করিম ভাইয়া। ওকে ভাইয়া, সম্পূর্ণ ক্লিয়ার আছে। পিন্টু আলম ভাইয়া, ওকে সাউন্ড ক্লিয়ার আছে বলেছেন রনি ভাইয়া। ওকে ওকে, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন বলেন। আজকে এমনিতেই লাইভে আসছি, আপনারা বলেন কি নিয়ে কথা বলবো। কোনো টপিক নেই, এমনি আসছি। আর আমার তো টপিক লাগে না, আপনারা সবাই তো আমাকে হচ্ছে টপিক তুলে দেন। আপু আচ্ছা আচ্ছা, কাকুলি আক্তার আপু মেবি প্রশ্ন করেছেন আপু তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বিয়ে হয়েছে? আহ, আপু বিয়ে, আমি আসলে জীবিত থাকতে চাই, আমি মরে যেতে চাই না। সো আলহামদুলিল্লাহ আমি জীবিত আছি এখনো। ওকে, আবু দাউদ ভাইয়া বলেছেন আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া। কি অবস্থা, সবাই কেমন আছেন বলেন। আসলে সবার কমেন্ট পড়তে পারি না, তারপরে সবাই যারা শুনছেন আমাকে তারা রিপ্লাই করে যাবেন যে সবাই কেমন আছেন। উম, আশিকুর রহমান নাহিন ভাইয়া বলেছেন কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি, অনেক বেশি ভালো থাকতে চাই আমি, থাকতে থাকি সব সময়। আচ্ছা, সৈয়দ মোল্লা ভাইয়া বলছেন গ্রিস থেকে আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে থ্যাংক ইউ, যারা ইতোমধ্যে জয়েন হয়ে গেছেন তাদের সবাইকে থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। রুবেল ভাইয়া বলেছেন বঙ্গবন্ধু সৈনিক কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা, বলেন আজকে সবার দিনটা কেমন গেছে, সবার দিন কেমন কাটাইছেন? আই হোপ সবাই খুব ভালো ছিলেন, আমিও খুব ভালো ছিলাম। তবে আজকে একটা মজার কাহিনী কি জানেন, আমি সকাল থেকে কারণ আজকে আমার হলিডে ছিল, সো সকাল থেকে আমি ঘুম থেকে ওঠার পরে থেকেই ভাবছিলাম আজকে ফ্রাইডে। দেন আমি লাঞ্চ টাইমে ঘড়ি দেখতেছিলাম যে জুমার টাইম কখন হবে। এরপরে সামহাও কেউ একজন আমাকে বলল যে অফিসে যাও না, এরপরে আমি বললাম যে না, অফিস তো আজকে বন্ধ। পরে বললো যে আচ্ছা আজকে রবিবার, কিসের বন্ধ? তো তখন মনে হলো যে ও আচ্ছা, আজকে তো রবিবার। বাট আমি সকাল থেকে ফিল পাচ্ছিলাম যে আজকে মেবি ফ্রাইডে, কারণ আমরা তো সচরাচর ফ্রাইডেই ছুটি কাটাই, তাই না? আহ মৌসর্পিতা আপু বলেছেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি আমার রেগুলার শ্রোতা, আমি কিন্তু খেয়াল করি সেটা। খুব ভালো আছি আপু, ভালো আছেন আপনি? আহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক বলেছেন মোহাম্মদ ওমর ভাইয়া। অবশ্যই, ইনশাল্লাহ। আহ আচ্ছা আচ্ছা, বলেন যে শেরপুরের যে ময়মনসিংহের যে বন্যা দেখছি আমরা এখন, যেটা হচ্ছে শেরপুরে বন্যা হচ্ছে, খুব ভয়াবহ অবস্থা হয়েছে।
আই থিঙ্ক সো যে ফেনী, কুমিল্লা এদের থেকে বেশি ভয়াবহ অবস্থা। সো এইসব এলাকার মানুষগুলোর জন্য আমরা সবাই দোয়া করি এবং যে যার জায়গা থেকে পারি হেল্প করি, সহযোগিতা পারি। তবে একটা বিষয় হচ্ছে যে কুমিল্লা নোয়াখালী নিয়ে যে পরিমাণের একটা হই হুল্লোড় আমাদের মধ্যে, হই হুল্লোড় বলতে মানে আনন্দের হই হুল্লোড় তা না, মানে যে একটা ওদের যে পরিস্থিতি নিয়ে যে আমাদের মধ্যে একটা বিরাজমান একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিটা কিন্তু শেরপুরের ক্ষেত্রে হচ্ছে না। আমরা দেখছি যে আমরা দেখেছি বিগত কুমিল্লার যে বন্যা ছিল সেখানে টিএসসিতে খাবারের স্তূপ পড়েছে, মানে খাবার প্লাস মানে অন্যান্য জিনিসপত্রের যে স্তূপ পড়েছে, পুরা স্তূপ, পাহাড়ের স্তূপ পড়েছে, কিন্তু শেরপুর, ময়মনসিংহ এগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এখন সেটার কারণটা কি জানি না, তবে কারণটা মনে হয় আমার যে কুমিল্লার পানিটা তো হচ্ছে সবার মতে যে কুমিল্লার পানি হয়েছিল, নোয়াখালীতে পানি হয়েছিল হচ্ছে ভারত থেকে যে বাঁধ খুলে দেয়া হয়েছিল এই জন্য। এখন ওই জন্যই মনে হয় ওখানকার ইয়েটা খুব বেশি ছিল আমাদের আলোচনায়। কিন্তু শেরপুরে, ময়মনসিংহে যে অবস্থা, ভয়াবহ অবস্থা হচ্ছে, সেটা নিয়ে কারো তেমন কোনো মাথা ব্যথা নাই। আমাদের আমাদের রাষ্ট্রে যারা ক্ষমতায় আছেন তারা খুব ব্যস্ত আছেন পূজাকে কেন্দ্র করে, দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা সেখানে হচ্ছে সেনাবাহিনী মোতায়েন করছেন, এই করছেন সেই করছেন, খুব ব্যস্ত আছেন তারা। কিন্তু এদিক থেকে যে বাংলাদেশের একটা অঞ্চল ভেসে যাচ্ছে সেটা নিয়ে খুব বেশি মাতামাতি আমি দেখছি না। হচ্ছে, বাট খুব বেশি যে হচ্ছে টিএসসিতে কত কোটি টাকা ত্রাণ উঠলো, কিন্তু শেরপুর নিয়ে এরকম কিছু দেখছি না। সো আমার মনে হয় বৈষম্যটা এইখানেই। যাই হোক, বিষয় না। আর কত বুঝাবো, কত বলবো, এদেরকে আসলে বলে লাভ নাই। তো এদেরকে বললে নিজের ব্যক্তিত্ব নষ্ট করা হয়। আই থিঙ্ক সো যে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে হচ্ছে। এদের আসলে কিছু যায় আসতেছে না। সো এদেরকে নিয়ে আর কি বলবো, কি বলার আছে। আমি দেখলাম যে আমাদের সমন্বয়কদের হেড যারা আছেন, সমন্বয়কদের দুই হেড তো হচ্ছেন উপদেষ্টাই হয়েছেন, এবং যে বাকি দুই হেড, মানে সমন্বয়ক তো অনেকেই আছেন, সো বাকি দুইজন যে হেড আছেন এদের কথাই তো এখন বাংলাদেশ উঠবস করতেছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেন্টারে উঠবস করতেছে হচ্ছে আমাদের সমন্বয়কদের কথাবার্তাতে। এরা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছেন, রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো নিয়ে এরা খুব পারাপারি করছেন এক একজনের পর। আমরা দেখলাম আমাদের হাসনাত সাহেব, উনি হচ্ছেন বললেন পদত্যাগ করানোর জন্য, এরপরে আমাদের সার্জিস সালামও বললেন পদত্যাগ করানোর জন্য। আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনাদেরকে যদি আমি একটু খোলাখুলি ভাবে মানে বুঝিয়ে যদি বলি, বিষয়টা হচ্ছে যে একটা দেশের সংবিধানকে যখন ভেঙে দেওয়া হয়, সংবিধান ভেঙে দেওয়া না, মানে একটা দেশের একটা সংবিধানে, আমাদের দেশের সংবিধানে হচ্ছে সংবিধান লঙ্ঘন করে, সংবিধান ভেঙে দেওয়ার অপচেষ্টা করে যদি কেউ ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা নেয়, তাহলে কিন্তু সেটার আমাদের সংবিধানে যেটা বলে সেটা হচ্ছে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সো আমাদের সংবিধানে হচ্ছে দেখবেন যে আমাদের সংবিধানটা পুরো ভেঙে দেওয়ার মতো একটা ইয়ে হয়েছে। সংবিধান বলতে এখন কিছু নেই, কারণ সংবিধানে যারা হেড থাকেন, লাইক স্পিকার যিনি শিরিন শারমিন, উনি তো নেই, উনি পদত্যাগ করেছেন। সো এই যে যারা হেড আছেন বা সংবিধান যাদের নিয়ে গঠিত হয় তারা তো নেই, সংসদ যাদের নিয়ে গঠিত হয় তারা তো নেই। সো তারা নেই, তারপরে যারা ক্ষমতায় আসছেন তারা তো কোনো ইলেকশনের মাধ্যমে আসেন নাই, ভোটের মাধ্যমে আসেন নাই, এসেছেন আন্দোলন করেছেন, সেটার মাধ্যমেই তারা সরকার হয়ে গেছেন। জানি না এদেরকে কে চাইছে, তবে আমি বাংলাদেশের একজন স্টুডেন্ট, আমি বলতে পারি আমি চাই নাই। তাহলে আমার মতামত তো নেওয়া হয় না, আসলে এটা তো পসিবল না, তাই না, যে মতামত নিয়ে তারপর বসাইতে হবে, তাৎক্ষণিকভাবে বসাই দিছে, ওকে ফাইন। বাট বাংলাদেশের সংবিধান যেটা বলে সেটা হচ্ছে সংবিধান যদি আমরা মানি সেক্ষেত্রে আমাদের আন্দোলনটাও সংবিধানের বাহিরে, এবং যারা ক্ষমতায় বসছে তারাও সংবিধান অমান্য করে ক্ষমতায় বসছে। সো এই সংবিধান অমান্য করার হচ্ছে তাদের মৃত্যুদণ্ড। এখন
কথা হচ্ছে যে তারা যারা ক্ষমতায় আসছেন তারা হচ্ছে সংবিধান বদলানোর জন্য তাদেরকে হচ্ছে তারা খুব করতেছে। ডক্টর ইউনূসের প্রথম কাজ যদি বলা যায় তাহলে হচ্ছে বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করতে হবে। এখন একটা দেশের সংবিধান পরিবর্তন হয় তখনই যখন একটা ইলেকশন হবে, এবং সেই ইলেকশনে যদি আগে মানে বিগত দিনে যে সরকার ছিল তার থেকে যদি সে যে সংবিধান তৈরি করেছে সেই সংবিধানের মানে যদি ইলেকশন হয় তাহলে বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারের থেকে বেশি মানে 4/3 সাপোর্ট পেয়ে 4/3 সাপোর্ট পেয়ে তারপরে হচ্ছে তাকে হচ্ছে বিজয়ী হতে হবে, এবং তারপরেই সংবিধানটা বদলানো পসিবল। বাট আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি এই মুহূর্তে কোনো ইলেকশন হয়, আমার মনে হয় সব থেকে কম ভোট যদি পায়, উনি যদি ইলেকশনে দাঁড়ায় তাহলে সব থেকে কম ভোট যদি পায় তাহলে হচ্ছে পাবেন আমাদের ডক্টর ইউনূস সাহেব। এটাতে নির্দ্বিধায়। এখন জানি না আপনাদের সবার মতামত কি, তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটাই যে যদি সুষ্ঠুভাবে কোনো নির্বাচন হয় দেশে, এবং যদি আমাদের নোবেল বিজয়ী সাহেব ইলেকশন করেন, যদিও সেটা তার ইখতিয়ারের বাহিরে, যদি করেন সেটার ক্ষেত্রে হচ্ছে তিনি হচ্ছেন সব থেকে কম ভোট পাবেন। এখন কোনো একটা দলকে হচ্ছে শেখ হাসিনা সরকারের থেকে 3 ভাগ বেশি মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ ভোট নিয়ে বিজয়ী হতে হবে, তাহলেই একমাত্র সম্ভব হচ্ছে সংবিধানটাকে পরিবর্তন করা, আদারওয়াইজ কোনো অপশন নেই। এখন যারা হচ্ছে সরকারি পদে অলরেডি সরকারের পোস্টে চলে গেছে তারা তো জানে যে তারা সংবিধান অমান্য করেছেন, এবং তাদের যদি কখনো শাস্তি হয়, যদি সেটার যদি সংবিধান লঙ্ঘন করার যদি কোনো শাস্তি তাদের হয় তাহলে ডেফিনেটলি মৃত্যুদণ্ড। এবং সেই ক্ষেত্রে সেই মৃত্যুদণ্ডতে কিন্তু আমাদের যারা ছাত্র সমাজ আছেন, যারা আন্দোলন ঘটিয়েছেন, যারা এখন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু বাদ যাবেন না। এখন এই সংবিধানটাকে নৎসাৎ করার জন্য এই যে মৃত্যুদণ্ড বা এই যে একটা বিচারের যে আওতা আছে, এই পুরা এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্যই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি সাহেবের পদত্যাগ তারা দাবি করছেন, কারণ তারা জানেন যে তারা সংবিধান অমান্য করেছেন এবং তাদের বিচার যদি হয় তাহলে ডেফিনেটলি ফাঁসি। এটা সংবিধানে লেখা আছে, এটা আমার ব্যক্তিগত কথা না তো। সো সেই ক্ষেত্রে তারা জানেন যে তাদের বিচার যদি হয় কি হতে পারে, এবং সেই কি হতে পারে দেখেই তারা হচ্ছে চাচ্ছেন সংবিধানটা ভেঙে দিতে এবং রাষ্ট্রপতির পদত্যাগ ঘটানোর জন্য। বুঝছেন বিষয়টা? সো এখন আবার রাষ্ট্রপতির পিছনে লাগার কোনো কারণ ছিল? কোনো কারণ তো নাই, হুটহাট করে আসছে দাবি একটা জানায় দিছে যে আমরা চাই অমুকে পদত্যাগ করুক। মানে দেশটা এখন মগের মুল্লুক হয়ে গেছে। হাসনাত মনে করতেছে মগের মুল্লুক হয়ে গেছে, কিন্তু হাসনাত বুঝতেই পারতেছে না যে ও মানে আলু ছেঁচা হইব। আলু যেমন ছেঁচে না, ওই যে কিছু একটা মেগিনেট করতে হইলে যেমন মাংসটারে ছেঁচে, ওই রকম যে হাসনাত মেগিনেট হইব এটা তো ও বুঝতেছে না। মানে ও মনে করতেছে যে আয় হায় আমি জানি কি হয়ে গেছি একজন দেশের, আমি হচ্ছে যা বলবো দেশে তাই হবে। ওই যে কে জানি একজন বলছে না যে এখন যদি ডাক দেয় সমন্বয়করা, যদি ডাক দেয় 1000 ছেলে পেলে এক জায়গায় হবে কিনা এটা সন্দেহ আছে। আসলেই তো রাইট, তাই না? কিন্তু ওরা তো এটা ফিল করতে পারতেছে না। ওরা মনে করতেছে যে ওকে 11 কোটি টাকা মারছি, সেটার একটা মানে আসলে বিষয়টা হচ্ছে কি, এই যে 11 কোটি টাকার একটা হিসেব আমরা দেখলাম যে ত্রাণের টাকার হিসেব তারা দিল, একদম অডিট করার পরে নাকি টাকা বৃদ্ধিও পেয়ে গেছে। ওরা না আসলে এই টাকাটা হজম করতে পারবে না। ওরা বুঝে গেছে যে ওরা আসলে টাকাটা হজম করতে পারবে না। ওরা যত চেষ্টা করুক হজম হবে না, কারণ এই টাকাটা তো সবার নজরের মধ্যে এবং এটার হিসাব তো সবাই চাচ্ছে। সো কয়েকদিন কিন্তু একদম চুপচাপ ছিল, মানে কোথাও নাই। আমি কিন্তু অনেকবার আপনাদেরকে বলছি যে আমাদের বড় ভাইরা কোথায়। বড় ভাইরা হচ্ছে এই যে গোপনে গোপনে হচ্ছে এই টাকাটার হিসাব মিলাইতেছিল, কারণ বড় ভাইরা ভালো করে জানে এই টাকা তারা হজম করতে পারবে না। সো এই টাকাটার হিসাব তাদেরকে মিলাই দিতে হবে। খুব ভালোভাবে একটা হিসাব মিলাই দিছে এবং খুব সুন্দর করে বলছে বাংলাদেশে এই প্রথম কোনো একটা হিসাব দেওয়ার পরে অডিট করার পরে আবার টাকা বৃদ্ধি পায়, এবং টাকাটা কিভাবে বৃদ্ধি পাইছে সেই হিসাবও আমাদের খাম্বায় দিছে।
তিনি বলেছেন যে গহনা দিয়েছেন, অনেক মানুষ তাদেরকে গহনা দিয়েছেন, তাদেরকে হচ্ছে ত্রাণের টাকা উঠানোটা যখন তারা ক্লোজ করে দিয়েছে তারপরেও তাদেরকে আবার টাকা পাঠানো হয়েছে, তাদেরকে কিছু দামি জিনিসপত্র দিয়েছে, সেগুলা বিক্রি করেছেন, এগুলা করে করে আরো টাকা বেড়েছে, অনেকগুলো টাকা বেড়েছে। সো যাই হোক, ওকে, আপনি কেমন আছেন? আওয়ামী লীগের পক্ষে কথা বলে যান, আমরা আছি আপনার পাশে। মোহাম্মদ আদিল ভাইয়া বলেছেন। ভাই, আওয়ামী লীগের পক্ষ বিপক্ষ আমি বুঝি না, আমার কাছে যেটা মনে হচ্ছে রং আমি সেটাই বলি। এখন সেটা আওয়ামী লীগের পক্ষে না বিপক্ষে আমি জানি না। আমি কিন্তু গত ভিডিওতে বারবার করে বলছি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর কথা। যদি বলি যে কি জানি সেম আর রহমান না জানি কি, ওনাদের কথা যদি বলি যে এত টাকা লুট করছে ভাই, এত টাকা নিজেদের নামে, জানি না এই এই হিসাবগুলো আসলে কতটা রাইট বা কতটা তবে কিছু তো ঘটে, তারপর তো কিছু রটে, রাইট? আওয়ামী লীগের এমন কিছু নেতাকর্মী ছিল যারা শুধুমাত্রই নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে, নিজেদের টাকার পাহাড় গড়ছে। সো এদের জন্য আজকে এই এই তলানিতে এসে ঠেকেছে আওয়ামী লীগ সরকার, শুধু এই জন্য। কিন্তু শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে খুব বেশি অপছন্দ করে এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছে। কারণ ওই মহিলা হচ্ছে পুরো ফ্যামিলিটাকে হারাইছে, পুরো ফ্যামিলিটা হারায় একদম শূন্য থেকে, যদি বলেন যে একদম শূন্য থেকে শুরু কিভাবে করতে হয়, তাহলে আমরা শেখ হাসিনা সরকারকে দেখলেই বুঝতে পারি যে শূন্য থেকে শুরু করা, সেটা একজন মহিলা হয়ে কিভাবে সম্ভব আমি জানি না, কিন্তু ওনার ক্ষেত্রে সম্ভব হয়েছে। অবশ্যই আল্লাহ ওনার সহায় ছিল। সো এরকম একটা মানুষ যখন শূন্য থেকে শুরু করছে, তাকে ডাবায় দিছে পুরা, কিছু কিছু নেতাকর্মীরা তাকে ডাবায় দিছে। তার শেখ হাসিনা সরকারের অবদান বাংলাদেশের জন্য, এটা কিছু কিছু মগজ পাকনারা ছাড়া তো অস্বীকার করার কোনো ওয়ে নেই, আপনি যদি উপরের লেভেলে দেখেন। কারণ আপনি তো স্যাসরা পাবলিক ভাই, আমি তো স্যাসরা পাবলিক, যেখানে যা পাইতেছি ওইখানে ওই খাইতেছি, মানে দেশ সম্পর্কে বুঝি না, কোনো উন্নতি সম্পর্কে বুঝি না, ভালো কিছু সম্পর্কে বুঝি না। মানে যা যে বলতেছে, আজকে ভোট হচ্ছে, যা যে বললো এটাই হচ্ছে, মানে নিজের বিবেক খাটায় যে একটা রাইট কোনটা ভুল কোনটা এটা দেখবো বা এটা পর্যালোচনা করব, এরকম মানুষ বাংলায় তো কম আছে। সো তার অবদান সম্পর্কে অস্বীকার মানুষ করে, বাট মনে মনে কিন্তু আমি শিওর যে 90% মানুষ অ্যাটলিস্ট বলে যে না, এই দেশের উন্নতির জন্য হচ্ছে শেখ হাসিনা সরকারই সব থেকে ভালো কাজ করছে। এর আগে তো অনেক সরকার ছিল এবং তত্ত্বাবধায়ক সরকারও ছিল। সো যাই হোক, বিষয়টা হচ্ছে বলে যে নির্বাচন দিবে, শেখ হাসিনা সরকারকে হচ্ছে বাদ রেখে নির্বাচনের দাবি জানাচ্ছে, এই করছে সেই করছে। ভাই, শেখ হাসিনা সরকার কোনো কচুরি পানা না যে ভেসে ভেসে আসছে। একটা সময় হয়েছে, একটা সিজন আসছে, কচুরি পানা হয়েছে, সিজন চলে গেছে, কচুরি পানা হচ্ছে পচে গেছে। আওয়ামী লীগ সরকারটা এমন না, আপনাদের ধারণাটা ভুল। আপনারা যা মন গড়া আবদার গুলো করতেছেন, এগুলা করে কোনো লাভ নাই। ওই যে কথায় আছে না যে হাতি গর্তে পড়লেও লাখ টাকা, তো আওয়ামী লীগ সরকারও এমন। হয়তো এখন সাময়িক সময়ের জন্য খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, তাই বলে এই না যে ধ্বংস হয়ে গেছে। এদিকে আর একটা বিষয় খেয়াল করলাম আমি, যে দেশের এত নৈরাজ্যের মধ্যে এত কিছু চলতেছে, মানে এত কিছু, মানে কি বলবো। তো এই সবকিছুর মধ্যেও আমাদের নোবেল বিজয়ীর নামের যে মামলাগুলো আছে, লাইক যদি বলেন যে 666 কোটি টাকার যে কর ফাঁকি দেওয়ার একটা মামলা তার নামে আছেন, একটা না অনেকগুলো মামলা আছেন। আমি কিছু কিছু সম্পর্কে আসলে একটু করেছি। তো সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার করে দেওয়া হয়েছে। সেটা দেখছেন আপনারা? দেখছেন অবশ্যই, না দেখার তো কিছু নাই। তার নামের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, মানে ভাই বুঝলাম না। একটা একটা মামলা প্রত্যাহার করবে, সেটারও তো কোনো একটা সিস্টেম আছে, একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের যেতে হবে সবাইকে। তো তার মামলা কিভাবে হচ্ছে প্রত্যাহার করে দেয়? মানে কর ফাঁকি দেয়া, বুঝেন ভাই, বুঝেন। আমি বুঝি না, আমি ছোট মানুষ, তারপরেও হচ্ছে আমি দেখলাম একটা
একটা ইয়েতে দেখলাম যে ওনার নামে 3টা মামলার একটা ইয়ে ছিল হচ্ছে। তো উনি কি করেছে, উনি ভালো করে জানে যে মৃত্যু কর একটা আছে। সো ওই মৃত্যু কর আর হচ্ছে একটা দান করা, কাউকে যদি দান করে দেওয়া হয় সেই ক্ষেত্রে যে সেই করগুলো, মানে ধরেন অ্যাজ লাইক আমি 10 কোটি টাকা আমার একটা ট্রাস্টের নামে আমি দান করে দিয়েছি, সেই করটা, সেই 10 কোটি টাকার যে একটা কর আসবে সেটা হচ্ছে মওকুফ করে দেওয়া হয় আমাদের সংবিধান বা যাই বলেন, সেটাতে হচ্ছে সেই দানের টাকাটা হচ্ছে মওকুফ করে দেওয়া হয়। এবং যদি ধরেন আমার নামে টাকা ছিল, আমি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে দান করে দিয়েছি, সেটা দান। আমার ফ্যামিলি মেম্বার্স বলতে আমার অ্যাজ লাইক হচ্ছে আমার আমার বাবা মা ভাই বোন এবং আপন ভাই বোন, মা বাবা মা ভাই বোন, সন্তান, ছেলে মেয়ে যাই হোক, এবং স্বামী বা স্ত্রী, তাদের নামে যদি আমি দান করে দিই সেক্ষেত্রে হচ্ছে সেই করটা হচ্ছে ই করা হয়। সো উনি কি করেছেন, উনি হচ্ছেন ওনার 3টা সংস্থা ছিল, একটা হচ্ছে ইউনুস ট্রাস্ট, একটা ইউনুস ফ্যামিলি ট্রাস্ট, আর একটা হচ্ছে ইউনুস সেন্টার। এই 3টা ইয়েতে সংস্থায় উনি হচ্ছেন 77 কোটি টাকা দান করেছেন। মানে উনি দেখাচ্ছেন যে উনি দান করেছেন, কারণ উনি জানেন যে দান করার যে করটা আসে সেটা হচ্ছে মওকুফ করে দেওয়া হয়। এবং যে ফ্যামিলি, উনি যে ট্রাস্টে হচ্ছে ওনার যে ইউনুস ট্রাস্ট যেটা ছিল, ওই ট্রাস্টে যে উনি দান করেছেন সেখানের একটা শর্ত আছে যে মৃত্যু কর যদি হয় সেক্ষেত্রে হচ্ছে সেটা মওকুফ করে দেওয়া হবে, মানে মৃত্যু করটা অ্যালাউ না। কিন্তু উনি সেটা দেখাইছে যে উনি মৃত্যুকর হিসেবে এই ট্রাস্টকে এটা দান করেছেন, কিন্তু উনি সেটা করেন নাই। ওই ট্রাস্টে উনি যে টাকাগুলো ব্যয় করেছেন সেটার হিসাব পর্যালোচনা করলে দেখা যায় যে উনি হচ্ছে ওনার ফ্যামিলির যত খরচ আছে, ফ্যামিলির ডক্টরস দেখানো, যাতায়াত, মানে বিদেশ ভ্রমণ, ওনার ফ্যামিলির, ওনার বাচ্চাদের খরচ, ওনার ব্যক্তিগত খরচ, ওনার ওয়াইফের ব্যক্তিগত খরচ, মানে যত খরচ আছে সবকিছু হচ্ছে উনি ওই ট্রাস্ট থেকেই ব্যয় করেছেন। তাহলে তিনি কিভাবে হচ্ছে মৃত্যুকরের যে ইয়েটা আছে সেটা উনি চাচ্ছেন? মানে উনি এত ট্যালেন্ট ভাই, উনি এত ট্যালেন্ট, উনি জানেন যে এই টাকাটা যদি আমার পার্সোনাল কোনো ইয়েতে থাকে, অ্যাকাউন্টে থাকে বা পার্সোনাল কোনো ভাবে থাকে, তাহলে এটার কর আমাকে দিতে হবে। এই জন্য উনি ওই টাকাটা ওনার হচ্ছে মৃত্যু করের করটা ফাঁকি দেওয়ার জন্য উনি ওনার ইউনুস ট্রাস্টে ওইটা দান হিসেবে দিয়ে দিয়েছেন। কিন্তু সেটা উনি দান করেন না, উনি ওনার ব্যক্তিগত খরচে ওই টাকাগুলো উনি খরচ করতেছিল। এবং আর একটা দেখলাম যে উনি ওনার ফ্যামিলি ট্রাস্টে সব থেকে বেশি টাকাটাই উনি দিছে হচ্ছে ওনার মৃত্যু, ওই যে ওনার ইউনুস ট্রাস্ট যেটা ছিল প্রায় 70 কোটি টাকার মতো আমি দেখলাম, ওখানে হচ্ছে উনি সেটা দিয়েছেন। এবং বাকি টাকাগুলো হচ্ছে ওনার ফ্যামিলি ট্রাস্টে দিয়েছেন এবং ইউনুস সেন্টার যেটা আছেন ওখানে দিয়েছেন। সো উনি মানে ওনাকে নিয়ে বলার আর কি বলবো ভাই, আর আর কিছু বলার আছে আমার, আমি আসলে খুঁজে পাই না যে উনি আসলে কি বলার মতো আছে ওনাকে নিয়ে, আমি খুঁজে পাই না। বাংলাদেশের মানুষ কি হিসেবে, কি ভাবে যে ওনাকে ট্রাস্ট করে, যে কিনা শ্রমিকদের টাকা মেরে দিয়ে, শ্রমিকদের টাকা মেরে দিয়ে হচ্ছে উনি ই করেছেন, কর ফাঁকি দিয়েছেন। শ্রমিকরা এখন মাঠে নামছে, এখন আন্দোলন করছে, বলছে বেতন দেওয়া হয় নাই, এই করছে সেই করছে। শেখ হাসিনা সরকারের নেতা কর্মীরা, ইভেন শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা সরকারের ছেলে মেয়ে, তার শেখ রেহানার মেয়ে ছেলে যাই বলেন, তারা সবাই টাকা মেরে নিয়ে চলে গেছে, এই জন্য দেশের মধ্যে এত অর্থ সংকট পড়েছে। এদিক থেকে যে উনি নিজে কর ফাঁকি দিয়ে লাখ লাখ কোটি টাকার কর ফাঁকি দিছে, সেটার হিসাব কেউ রাখছে? সেটার কি হিসাব কেউ নিচ্ছে না। মানে খুব মগের মুল্লুক পেয়ে গেছে, ইচ্ছে হলো বললাম যে অমুকে এত কোটি টাকা নিয়ে গেছে, অমুকে এত 100 কোটি টাকা নিয়ে গেছে, এটা একটা মগের মুল্লুক, মানে বললাম আর হয়ে গেল। সাদিয়া আফরিন খুশি আপু বলেছেন, আপু যতদিন বেঁচে থাকবেন ততদিন সত্য কথা বলবেন, আমি আছি আপনার সাথে। থ্যাংক ইউ আপু। আমি সত্য কথাই বলি। এখন জানি না কারো কাছে আবার এগুলো মিথ্যে মনে হয় কিনা, হইতে পারে, কারণ কিছু থাকে না বেশি মগজ পাকনা। আচ্ছা, জনগণই শক্তি বলেছেন, স্বাধীনতা এবং বর্তমান অভিভাবককে বিলুপ্ত করতে আচ্ছা, বিলুপ্ত করতে পারলেই কুকারি ও স্বার্থান্বেষী মহল জয়ী হয়ে যাবে।
2024টাকে স্বাধীনতা হিসেবে নতুন ইতিহাসে রচিত হতে পারবে। ভাই হ্যাঁ, এইটাকে কি বলে মানে বিলুপ্ত করার জন্যই তো এখন তারা হচ্ছে রাষ্ট্রপতিরও চাচ্ছে, পদত্যাগ চাচ্ছে, কারণ তারা জানে যে রাষ্ট্রপতির পদত্যাগ তাদের ঘটাইতে হবে, এবং এই পদত্যাগ ঘটায় যদি কোনোভাবে এই সংবিধানটাকে হচ্ছে ডিক্লাইন করা যায়, সংবিধান নতুন করে তারা তৈরি করবে, তবে সেই সংবিধান তৈরি করতে হলে তো তাদের 3 গুণ বেশি ভোট পাইতে হবে। দেখা যাক যে কি হয়। এখন তো তাদের বাপদাদার দেশ এখন এটা, সো সেই অনুযায়ী তো কবে নির্বাচন হবে জানি না কিছু। দেখলাম ফখরুল সাহেবের সাথে বসলো, জামায়াতের আমিরের সাথে বসলো, বিপি নূর, তারও এখন অনেক ক্ষমতা দেশের মধ্যে, তার সাথেও প্রধান উপদেষ্টা সাহেবের বৈঠক হয়, বসলো। জানি না তারা ভিতরে ভিতরে কি সাজাচ্ছে। আসলে তারা এই যে বলেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, সরি আওয়ামী লীগ না, মানে আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে সবাই এখন একই পথের পথিক, সবাই এখন একজোট হচ্ছে। দেখা যাক পরে কি হয়, কি করে আমাদের নোবেল বিজয়ীরা এবং তার সাথের আচ্ছা কিছু কমেন্ট পড়ি, বলেন কি অবস্থা সবার, কি অবস্থা, সবাই কেমন আছেন, কেমন দিন দিন পার করতেছেন? আচ্ছা আচ্ছা, আলাউদ্দিন মুন্সি ভাইয়া বলছেন আপু বাংলাদেশের খেলা বাদ দিয়ে আপনার কথাগুলো শুনতেছি, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমি আপনাদের প্রায়োরিটি লিস্টে এত হাই লেভেলে দেখে আমার খুব ভালো লাগতেছে যে আপনারা হচ্ছে খেলা বাদ দিয়ে আমাকে শুনছেন, এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, সো থ্যাংক ইউ সো মাচ। আবারও আসবে। আচ্ছা এমডি মেহেদি ভাইয়া বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ আবার আসবে। ভাই এটা নিঃসন্দেহে এই মুহূর্তে আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশে যদি সুষ্ঠু একটা নির্বাচন হয়, এক্সাক্ট যদি একটা নির্বাচন হয়, তাহলেও আওয়ামী লীগ সরকার 70% বেশি ভোট পেয়ে বিজয়ী হবে। এটা একদম লিখে রাখেন, কারণ বাংলাদেশের মানুষ এই 1-2 মাসেই বুঝে গেছে যে কে আসলে দেশের জন্য আর কে হচ্ছে নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য, এটা বুঝে গেছে। সো এখন তো সঠিক নির্বাচন হবে না এটা বলে তো লাভ নাই, সো দেখা যাক কি হয়। তারপর বলেন আপনাদের কি অবস্থা, সবাই কেমন আছেন বলেন। আমি তো অনেক কথা বলি, আমি জানি না আমার ভবিষ্যৎ কি হাওয়া ভবন কিনা। আয়না ঘর বলতে তো কিছু দেখাইতে পারলো না এখনো, আয়না ঘরের নাটকটা কয়দিন পরে শুরু করবে তারা। অভিযান চালিয়ে জেলা উপজেলা আওয়ামী লীগ, ওকে বলছেন আকরাম হোসেন ভাইয়া, তারা এখন অভিযান চালিয়ে জেলা উপজেলার আওয়ামী লীগের সকল কর্মকর্তাকে হয়রানি করছে, বিভিন্নভাবে মামলা দিচ্ছে। ভাই মামলা তো শুরু হয়েছে সেই 5ই আগস্ট থেকেই। তো বিষয়টা হচ্ছে কি যে ওরা ভালো করে জানে যে আওয়ামী লীগ সরকারকে দাবায় রাখার মতো ক্ষমতা এই দেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই, সো পারবে না। হয়তো কিছু কারণে গা ঢাকা দিয়ে আছে, বাট সম্ভব না। এখন ওরা চাচ্ছে কি যে সকল পর্যায়ে নেতা কর্মী, সেটা ছোট হোক বড় হোক, সবাইকে ধরে হচ্ছে জেলে ঢুকায় দিবে, এবং যারা একটু মাথা উঁচু করে দাঁড়াতে যাবে তারাই তো হচ্ছে ভয় পাবে যে অমুকরে তো ধরে নিছে, তমুকরে তো ধরে নিছে, এরপর তো এই ধরে নেওয়ার ভয়ে কেউ মাঠে নামবে না।
এই জন্য ওরা একদম অভিযান চালাচ্ছে। আমি একটা কল রেকর্ডের কথা গত ভিডিওতে আপনাদের সাথে বলছিলাম যে কেউ কোনো একটা ভাইয়া আমাকে একটা কল রেকর্ড পাঠাইছে, সেখানে আমি শুনলাম যে একজন সেনাবাহিনী কর্মকর্তা, আই থিঙ্ক যে উনি সেনাবাহিনী কর্মকর্তারই একটা কল রেকর্ড ছিল, উনি ওনাদের কর্মচারীদেরকে বা কর্মকর্তাদেরকে নির্দেশ দিচ্ছিল যে আপনারা ঘুমায়া যাচ্ছেন কেন, কয়েকদিন যাবৎ খুব নীল যাচ্ছে, এটা নিয়ে উপর মহল থেকে খুব প্রেশার যাচ্ছে, এনি হাউ যে কোনো ভাবেই হোক অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্টের লিস্ট বাড়াইতে হবে, সেটা যেভাবেই হোক, মামলা থাকুক আর না থাকুক অ্যারেস্ট করতে হবে, মামলা না থাকলে হচ্ছে চালান করে দেওয়া হবে। সো তারা চাচ্ছে এখন দেশের মধ্য থেকে সব আওয়ামী লীগ নেতা কর্মী যে যে পর্যায়ে আছে সবাইকে অ্যারেস্ট করবে, ধরে নিয়ে যাবে, আটকায় দিবে, এবং বাকি যারা বাহিরে থাকবে তারা যেন সাহস না পায়। মানে এটা পসিবল না ওনাদের। আবারও আমি বলছি যে ওনারা ভুলে যাচ্ছে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। সো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো রাজনৈতিক দল এখনো দেশে তৈরি হয়নি, জানি না ভবিষ্যতে হবে কিনা। সো এখনো তৈরি হয় নাই। সাময়িক কিছু অসুবিধার জন্য আত্মগোপন আছে, তাই বলেই না যে আমি চলে যাচ্ছি বা হচ্ছি, আমি দলই বন্ধ করে দিচ্ছি, এমনটা না। 75-এর সেই মর্মান্তিক ইয়ের পরেও যদি আওয়ামী লীগ সরকার উঠে দাঁড়াইতে পারে, 24-এ কি হয়েছে? বাতি ঘর বলছেন কেমন আছেন আপু? ভাইয়া আমি ভাইয়া না আপু জানি না, আমি অনেক ভালো আছি, অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, সবার দোয়া অনেক বেশি ভালো আছি। আচ্ছা রাসেল 3.4, আমি আজই প্রথম আপনার লাইভ দেখছি। থ্যাংক ইউ ভাইয়া, জানাবেন হ্যাঁ আমার লাইভটা কেমন লাগছে, যেহেতু আপনি আমার প্রথম দর্শক, সরি প্রথম শুনছেন আমাকে। সো সেই ক্ষেত্রে জানাবেন যে আমার লাইভ কেমন লাগছে আপনার কাছে। ওকে রোমান ভাইয়া কই গেল কমেন্টটা? অফ, আমি না বারবার আপনাদের কমেন্ট পড়তে গিয়ে না বারবার ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। ওকে দোয়া ও ভালোবাসা রইল রাসেল ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে জয়েন হয়েছেন। তাই আপনি না, যারা জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে রোমন ভাইয়া বলেছেন আপা পানির স্রোত যেদিকে যায় কচুরি সেই দিকে যায়, আওয়ামী লীগ ছোট্ট হাঁটো দল নয়। আচ্ছা ছোট্টখাটো দল নয়, আওয়ামী লীগ ঐতিহাসিক দল। আচ্ছা অবশ্যই ভাইয়া অবশ্যই, কারণ আওয়ামী লীগ ছোট একটা দল না যে এটাকে আমি দিলাম উড়ে গেল, বিষয়টা তো এমন না। যেমনটা হচ্ছে আমাদের সমন্বয়করা, এদের কয়েকদিন পরে করা হবে উড়ে যাবে। এরা এখনো বুঝতে পারতেছে না, রক্ত গরম তো, বয়সও কম, ভাবতেছে যে একটা পর্যায়ে তো পেয়ে গেছি, টাকা ইনকামের একটা সোর্স তো তৈরি হয়ে গেছে, এটা কখনোই হয়তো ভাঙবে না, ওরা ভাবতেছে এটা। কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে ওদের অবস্থা কি হবে, এটা ওরা কল্পনাও করতে পারতেছে না। তারপরও বলবো যে সবাই ভালো থাকুক, সেফ থাকুক, যে যার জায়গা থেকে যেভাবে পারি ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। ইমরান খান ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু মনি? ভাইয়া খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব সুন্দর একটা লাইভ বলেছেন মেহেদি হাসান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আপনাদেরকেও থ্যাংক ইউ। আপনারা না থাকলে তো আমি কাদের সাথে কথা বলতাম বলেন? আপনারা আছেন দেখে আমি আছি, আর আমি চাই আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, যাতে আমি পরবর্তী সময়ে ভিডিও করার সাহস পাই বা পরবর্তী সময়ে ভিডিও করার ইচ্ছেটা থাকে। রফিক উদ্দিন ভাইয়া বলছেন সার্ভিস আলম কোথায়? ভাইয়া কোথায় আমি কিভাবে বলবো বলেন? ওনারা তো কয়েকদিন খুব আত্মগোপনে ছিলেন, এরপরে হচ্ছে হিসেব টিসেব দিয়ে একদম ফাটায় ফেলছে পুরা। মানে বক্তব্য কি ভাই, মানে দেখছেন চেহারা দেখছেন,
হাসনাতের চেহারাটা দেখছেন, মানে পুরা গ্লো করতেছে, চেহারার মধ্যে গ্লো করতেছে, খেয়ে দিয়ে পুরা মোটা তাজা তরতাজা হয়ে গেছে, গ্লো করে চেহারার মধ্যে। ফেসিয়াল টেসিয়াল মনে হয় করে, অনেক টাকা ইনকাম হচ্ছে না, এটা তো ন্যাচারাল না যে আমার যখন অনেক টাকা হবে তখন আমি অনেক ফেসিয়াল করব, অনেক যত্ন নিব, ফল ফ্রুটস খেয়ে একদম চেহারা একদম স্কিন তেল তেল করবে। অবশ্য আমার তেল তেলটা কিন্তু এই যে ইয়ের জন্য হচ্ছে, ফিল্টারের জন্য হচ্ছে। স্মার্ট সুদর্শন জনপ্রিয় আপু বলেছেন আরমান উদ্দিন রুমাল ভাইয়া, আপনার সাহসী কথাগুলো খুব বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, আপনারাই আমার সাহস, আপনারা না থাকলে আমি এই সাহসী কথাগুলো বলতে পারতাম না। এখন আমার মনে হয় যে আমার কোনো একটা বিপদ হয়ে গেলে, আমার কিছু একটা হয়ে গেলে আমাকে নিয়ে দাঁড়ানোর মতো আমার 10টা ভাই আছে। আমি আমি জীবনে জানেন মানে বিষয়টা এমন কি যে যদি এরকম হয় যে পাওয়া না পাওয়ার যদি একটা পালা করা হয়, মাপা হয়, আমার জীবনটা নিয়ে যদি প্রাপ্তি আর হারানোর একটা করা হয়, তাহলে আমার জীবনে না মানুষের এত বেশি ভালোবাসা পাইছি আমি যে পালার ওজনে ভালোবাসার, মানুষের ভালোবাসার ওজনটা আমার অনেক বেশি হয়ে যাবে। ট্রাস্ট মি যে আমি যে সেক্টরেই গিয়েছি, আমি আমার পার্সোনাল জীবনে হোক বা আমার প্রফেশনাল জীবনে হোক, যে ক্ষেত্রেই হোক, আমার চাকরি বাকরি যেখানেই হোক, আমি অনেক মানুষের ভালোবাসা পাইছি। ছোট্ট একটা মানুষ, তারপর অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসছে, অনেক আদর করছে। মানে আমি ছোট হিসেবে সবাই আমাকে অনেক বেশি আদর করে, প্লাস অনেক বেশি ভালোবাসে, কেয়ার করে। ইভেন আপনাদেরকে আমি বলছিলাম মেবি যে আমি একটা স্কুলে ছিলাম, সো সেখানের ম্যাডামরা এত বেশি আদর করে জানেন। আজকে আমার আমার ডে অফ ছিল, আমার অফ ডে ছিল, হলিডে ছিল। সো আজকে আমরা হচ্ছে সেই পুরনো ম্যাডামরা কতদিন আগে একসাথে ছিলাম, এরা আসছে আমার বাসায়, আমি চা করছি, সবাই খাইছি, মানে অনেক ভালো একটা আড্ডা ছিল আজকে সন্ধ্যায়। সো এই মানুষগুলোর ভালোবাসা, এটা তো জাস্ট একটা সেক্টরের কথা বললাম, আমি যত সেক্টরে গেছি, সেটা আমার স্টুডেন্ট লাইফ হোক, আমার ভার্সিটি হোক, ভার্সিটি থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে আমার ভার্সিটি পর্যন্ত টিচাররা আমাকে অনেক বেশি ভালোবাসছে, আদর করছে। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই অনেক বেশি ভালোবাসছে, আমাকে পছন্দ করছে। চাকরির ক্ষেত্রে সবাই আমাকে অনেক বেশি পছন্দ করে, ভালোবাসে। এবং আমি যখন একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, লাইক আপনাদের সামনে যখন আমি এসে দাঁড়ালাম, আমি হুট করেই আপনাদের কাছ থেকে এত বেশি ভালোবাসা পাবো, এবং কয়েকটা দিনের ব্যবধানে আমি এত বেশি ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে। আমি যখন আমার কমেন্টস গুলো পড়ি, আমি সত্যি বিশ্বাস করেন, আমার খুব ভালো লাগে যে আমি এতটুকু একটা জীবনে অ্যাটলিস্ট অনেকগুলো ভাইয়াদের, অনেকগুলো আপুদের ভালোবাসা অর্জন করতে পারছি। এবং আমি বিশ্বাস করি আমার আজকে কিছু একটা হয়ে গেলে আমাকে নিয়ে প্রতিবাদ করার মতো আমার 10টা ভাইয়া আছে। সো আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। এটা মানুষ চাইলে অনেক বছর সাধনা করেও পায় না, যেটা আমি মাত্র কয়েক দিনে আপনাদের কাছ থেকে পাইছি। আচ্ছা, ওকে। মাসুম ভাইয়া বলেছেন আছি মোটামুটি ভালো। ভাইয়া মোটামুটি ভালো, বেশি ভালো থাকার চেষ্টা করবেন। তারপর বলেন, সবার রাতের খাবার হয়েছে? রাতে খাইছেন? অলমোস্ট তো বাজে অনেক, রাতে খাইছেন কিনা বলেন। বলেন আপনারা কি নিয়ে কথা বলবো। আমি কিছু মাথায় নিয়ে লাইভে আসি না, এমনি মন চায় তাই লাইভে আসি, ভাবি আপনাদের সাথে কথা বলি, আপনাদের কমেন্টস গুলো পড়ি। আপনারা তো কথা বলতে পারতেছেন না, আপনাদের কমেন্টস এর মাধ্যমে আপনাদের সাথে কথা বলার জন্যই মূলত লাইভে আসছি। এখন তারপরও তো আমি নিজে থেকে অনেক কিছু বলে ফেলছি, এখন আপনারা বলেন।
আচ্ছা, অনেকে না আমাকে, আমি যখন লাইভ শেষ করি দেন হচ্ছে আমি তো কমেন্টস গুলো পড়ি মোটামুটি। অনেকে না দেখি যে অনেকগুলো করে কমেন্ট করেন, কিন্তু আমার চোখে একটাও পড়ে না। আমি না ডিরেক্ট লাইভে থেকে আপনাদের কমেন্ট গুলোর আনসার করতে পারি না। সেই জন্য আবার দেখি অনেকে রাগও করেন, অনেকে অভিমান করেন। রাগ না, আমি জানি আপনারা আমার সাথে রাগ করেন না, অভিমান করেন যে কেন কমেন্ট পড়ি না। সো এই সব বিষয়গুলোর জন্য না আসলে দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার কমেন্ট তো পড়তে পারি না, সামনে আসে না। শাহিন মিয়া ভাইয়া বলেছেন আমি ইতালি থেকে দেখতেছি, আপনার জন্য দোয়া ভালোবাসা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সুজন পি সুজয় সুজয় ভাইয়া বলেছেন নোবেল বিজয়ীরা কিছু করতে পারবে না, দেখে নিয়েন। ভাই কতদিন তারা 1 বছরের সময় নিচ্ছে, 18 মাসের সময় নিচ্ছে, এরপরে তো নির্বাচন হবে। সেটা হবে হয়তো তাদের আন্ডারে থেকেই, তাদের বুদ্ধি পরামর্শে হবে। কারণ আমরা দেখলাম মির্জা ফখরুল সাহেব উপদেষ্টা সাহেবের সাথে কথাবার্তা বলে বেরিয়েই একটা মুচকি হাসি হাসি ভাব নিয়েই হচ্ছে তিনি বিবৃতি দিচ্ছেন। আমাদের কি নূর, বিপি নূর হচ্ছেন বিবৃতি দিচ্ছেন। তবে বিপি নূর আবার অনেকগুলো কথাও বলেছেন যে মানুষের কাছ থেকে যেন দূরে সরে না যায়, এমন কোনো কর্মকাণ্ড না করতে। কর্মকাণ্ড তো অলরেডি হয়ে যাচ্ছে না। দ্রব্যমূল্যের দাম যদি দেখেন, আল্লাহ, আগুন ছুঁই ছুঁই অবস্থা হয়ে গেছে। মানে এত দাম সবকিছুর, কি খেয়ে যে একটা নিম্নবিত্ত পরিবার বাঁচবে আল্লাহ মাবুদ জানে। এখন যা হচ্ছে সবকিছু বলতেছে দেশ থেকে টাকা লুটতরাজ হয়েছে, দেশ থেকে এত কোটি টাকা, 100 কোটি টাকা সরানো হয়েছে, সেটার জন্য এত কিছু হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, দেশের এই দাম বাড়ানো হচ্ছে, এটার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আসলেই কি তাই? বিষয়টা কি আসলেই তাই? মানে ডিমের দাম যদি দেখেন, মানে একটা মানুষ, আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছেন তাদের কাছে ডিমটাই ছিল একটু সহজলভ্য, যদি বলা যায় যে ডিম রান্না করে, ডিম ভাজি করে একবেলা, একটা ডিম ভাজি করে একবেলা ভাত খেয়ে পার করে দেওয়া যায়। তো এখন বলে যে পানির দামে হচ্ছে ডিম, মানে একটা ডিমের দাম পড়ছে 15 টাকা প্লাস। তো কি খাবে মানুষ? মানুষ খাবেটা কি? মানে কাঁচামরিচের কেজি 400 টাকা, বেগুনের কেজি 200 টাকা। ভাই কেমনে কি খাবে? কি করবে মানুষ? মানে কোথায় যাবে এখন? কি হচ্ছে দেশের মধ্যে আসলে এগুলা নিয়ে কি বলবো? বলার কি আছে? ওনারা তো ওনাদের মতো করে পদ পজিশন নিয়েই নিছে। তোমরা এবার গোল্লায় যাও, যা খুশি তাই করো, যা খুশি তাই খাও, যা কিছু হবে সবকিছুই এখন আওয়ামী লীগের নাম হবে। অমুকে করছে, তমুকে করছে। ভাই অমুক তুমুক তো করছে, আপনাকে তো ওই চেয়ারে বসানো হয়েছে এই অমুক তুমুকের কার্যকলাপ গুলো থেকে দেশটাকে বের করে নিয়ে এসে স্বস্তির একটা দেশ দেওয়ার জন্য, তাই না? আমাদের মেধাবীদের দাবি তো তারা অস্বস্তিতে ছিল, তারা কষ্টে ছিল, অনেক কিছু অনেক কিছু। 17-18 বছর বয়সের একটা ছেলে বলে তারা নির্যাতনের শিকার হয়েছে, এই হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আপনি যে নোবেল বিজয়ী সাহেব, যে নোবেল পাইয়া দেশে আসছেন শান্তি রক্ষা করার জন্য, আপনি আসার পরে তো অশান্তির শেষ নাই কোনো জায়গায়। আপনি যদি নগরীর যানজটের দিকে তাকান, ও মাই গড, প্রতিদিন 3-4 ঘন্টা নাগাতার জ্যাম থাকে একটা জায়গাতেই। মানে প্রতিদিন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিস্টেমে দেখবেন যে সিন্ডিকেট, মানে প্রত্যেকটা জায়গায় সমস্যা হচ্ছে, প্রত্যেকটা লেভেলে। সবকিছু আওয়ামী লীগ করছে, আপনি কি করতেছেন? আওয়ামী লীগ তো করছে, এখন সেখান থেকে তো বের করে এনে দেশটাকে সংস্কার করে শান্তি দেওয়ার দায়িত্ব তো আপনার। আপনি কি করতেছেন? বিগত 2-3 মাস হয়ে যাচ্ছে, আপনি কি করতেছেন? চলছেন, জায়গা পাবেন না ইউনূস সাহেব, জায়গা পাবেন না। ওই যে গত লাইভে আমি একটা কথা বলছিলাম না, যে আমাদের ইউনূস সাহেব আসার পরে সবকিছুর দাম বাড়ছে, শুধুমাত্র মানুষের জীবন ছাড়া। আসলেই তাই, চিন্তা করে দেখেন না, দিনে দুপুরে মানুষ জবাই করতেছে। আপনারা ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না, বাট আমি অনেক সাহসী তাই আমি ভিডিওটা দেখছি। ওফ, চোখ মুখ বেঁধে, হাত বেঁধে একটা মানুষকে একদম গলার মধ্যে পোজ দিয়ে টাটকা রক্তগুলো বের হয়ে গেল। আল্লাহ, শরীরের পশম দাঁড়ায় গেছে। তো মানুষের জীবনের দাম কোথায়? মানুষের জীবনের মূল্য কোথায়? কোথাও নাই।
সাদিয়া আফরিন আপু বলছেন একটা লোক মুরব্বি টাইপের দোকানে বসে চা খেতে বলতেছে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল। আপু এটা শুধু যে মুরব্বি চায়ের দোকানে বসে বলতেছে তা না, আমি যদি একটা এক্সাম্পল দেই যে রিক্সাওয়ালা, আমি একটা রিক্সায় উঠছিলাম, তো রিক্সাওয়ালা হচ্ছে বলতেছিল যে আপা কি বলমু, দেশের মধ্যে এমন শুরু করছে 2 দিন পরে ভাত খাইতে পারবো না। ওই অবস্থায় নাই যে 2টা টাকা ইনকাম কইরা কয়টা ভাত কিনা খামো, মানে ওনার ভাষাই আমি বললাম, এভাবেই বলতেছিল যে আপা কি কমু, 2টা টাকা ইনকাম কইরা ভাত খামু যে একবেলা 2 বেলা, বাচ্চা মানে সন্তান টন্তান নিয়া, ছেলে পেলে নিয়া, এই পরিস্থিতি নাই দেশের মধ্যে, সুখ গেছে গামগো কপাল থেকে। তো বোঝেন, ওই যে থাকে না, বলে যে রিলেশনের ক্ষেত্রে যদি বলি যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চলে যাওয়ার পরে হচ্ছে আপনার ফিউ ডেজ পরে বুঝে যে তারা আসলে যাকে ছেড়ে গেছে সেই রাইট ছিল তার জীবনে, ভুল করছে, ভুলটা বুঝতে পারে, কিন্তু ভুলটা ক্ষমা চায়, কিন্তু শুধরানোর কোনো সুযোগ পায় না। রিভেঞ্জ অফ নেচার বলতে যে কথাটা থাকে, সো বাংলাদেশের জনগণও যে ভুল করছে সেটা বুঝতে পারবে, কিন্তু এই ভুলটা শুধরানোর মতো সুযোগ আর তাদের কাছে থাকবে না। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্ট মার্টিনে যাইতে পর্যটকদের অনুমতি নিতে হবে, এবং আমাদের সাজেক, যেখানে আমাদের বাংলাদেশের একটা আবেগ জড়ায়া থাকে, ইভেন আমার ব্যাড লাগ যে আমি সাজেক যাইতে পারি নাই এখনো, সো সেই জায়গাগুলোতে যাইতে বাংলাদেশিদের এখন অনুমতি নিতে হচ্ছে। সো বাংলাদেশের সাধারণ জনগণ, আমাদের মেধাবীরা যখন বুঝতে পারবে যে তারা ভুল করছে, তখন আসলে দেশটা বিক্রি হয়ে যাবে, আই থিঙ্ক বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, শিখা হয়ে আসবে। ওকে, আমিও আজকে প্রথম দেখতেছি, ভালো লাগতেছে আপু। তারেক হাসান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে লাইভটা থেকে একটু বের হব, বিকজ বাসায় একটু ডাকাডাকি করতেছে সবাই মিলে ডিনারের জন্য। আমি এখনো খাই নাই, সবাই বসে আছে আমার জন্য, সো আমি একটু বের হব। তার আগে আপনাদের কাছে বলবো যে সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন, যে যার জায়গা থেকে পারেন, যেভাবে পারেন সবাইকে সহযোগিতা করেন। কারো মাধ্যমে যদি কারো উপকার হয়, আপনি এই যুগে সেটার ফল না পান, আপনি ওপারে গিয়ে হলেও সেটার ফল পাবেন, এবং ডেফিনেটলি পাবেন। সো সেই ক্ষেত্রে বলবো যে একটু সতর্ক থাকেন, এবং পারলে একজন আরেকজনকে সহযোগিতা করেন, সাবধানে থাকেন। আর আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ও আর একটা কথা হচ্ছে যে আমার মা খুব অসুস্থ ছিল মা। সো মায়ের হচ্ছে প্রেশার অনেক বেশি হাই, এবং ওনার কিছু ডায়াবেটিসও ধরা পড়ছে, যেটা আগে আমরা বুঝতে পারি নাই। বয়স বেড়ে গেছে, তো এই জন্য হচ্ছে মা বাবা দুজনই অনেক বেশি অসুস্থ থাকে সব সময়। বাবাও অসুস্থ ছিল কয়েকদিন আগেই, তো বাবা এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ, বাট আমার মা একটু অসুস্থ আছে। তো মায়ের জন্য সবাই দোয়া করবেন, সবাই সবাই দোয়া করবেন, আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ।